শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, এই অধ্যায়ের আমরা প্রজেক্টাইল বা প্রাস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের আগে বলে রাখি, এই প্রাস বা প্রজেক্টাইল এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছরেই বোর্ডে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে এবং প্রত্যেকটা বোর্ডেই আসে। তো তোমরা এই বিষয়গুলো এইটা ভালো করে তোমরা বাসায় স্টাডি করবা। তো দেখো শিক্ষার্থীরা, আমরা আগে তাহলে প্রাস কি সেটা সম্পর্কে একটু ধারণা নিই। প্রাস হলো কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আমরা যখন একটা ক্রিকেট বলকে এভাবে নিক্ষেপ করি, আমরা একটা ঢিল এভাবে ছুঁড়ে মারি, অথবা দেখো বুলেটের যে গতিটা বা মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এই প্রত্যেকের গতিপথই কি প্রাস, প্রত্যেকটাই কি প্রাস। তো দেখো শিক্ষার্থীরা, প্রাস হলো কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। তো যে বিন্দু থেকে প্রাসকে নিক্ষেপ করা হয় সেই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু বা নিক্ষেপণ বিন্দু। তাহলে দেখো, এখান থেকে প্রাস নিক্ষেপ করা হবে, এই বিন্দুটা হলো মূল বিন্দু। এবং আমরা ধরে নিলাম একটা প্রাসকে বা একটা বস্তুকে v0 বেগে এখান থেকে নিক্ষেপ করা হলো। তো এই প্রাসটা এই গতিপথ সৃষ্টি করে এখানে এসে পড়লো। তাহলে আমরা এই যেই বিন্দুতে প্রাস এসে পড়ে সেই বিন্দুটার নাম হলো কি পতন বিন্দু। তাহলে এটা হলো নিক্ষেপণ বিন্দু, এটা হলো পতন বিন্দু। আর এই নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হবে কি অনুভূমিক পাল্লা। অর্থাৎ প্রাসটা এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেল সেই দূরত্বটাই হলো কি অনুভূমিক পাল্লা। আবার প্রাসটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠে, দেখো এখান থেকে শুরু করে এই উচ্চতাটাই হলো সর্বোচ্চ, এতটুকু। তাহলে এই উচ্চতাটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। আবার এই নিক্ষেপণ বিন্দু থেকে দেখো এইভাবে একটা পথ সৃষ্টি করে প্রাসটা এখানে এসে পড়লো, এতে যে সময় লাগে সেই সময়টা হলো কি বিচরণ কাল। তাহলে আমরা কি বলতে পারি, প্রাসটি নিক্ষেপ করার পর আবার আদি অবস্থানে ফিরে আসতে, আদি অবস্থান মানে কি ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে সেই সময়টাই হলো কি বিচরণ কাল। দেখো শিক্ষার্থীরা, তোমরা একটা কথা মনে রাখবা, এই প্রাস হলো দ্বিমাত্রিক গতির একটা উদাহরণ। যেমন দেখো, এটা হলো ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ, তাহলে এখানে দুইটা অক্ষ আছে, অর্থাৎ টু ডাইমেনশনাল। তাহলে এই প্রাসের গতি হলো দ্বিমাত্রিক গতির উদাহরণ। আবার আমরা আরেকটা কথা বলতে পারি, প্রাস হলো সমতরণে বক্রগতির একটি উদাহরণ। দেখো এই গতিটা কিন্তু একটা কার্ভ সৃষ্টি করলো এবং এটা কিন্তু সমতরণে যাচ্ছে। তাহলে সমতরণে একটি বক্রগতির উদাহরণ হলো কি প্রাস। তো দেখো শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম প্রাস v0 বেগে, এখান থেকে v0 বেগে প্রাসটা নিক্ষেপ করা হলো অনুভূমিকের সাথে তির্যকভাবে। তো এখন দেখো এগুলো আমি একটু মুছে দিই। নিক্ষেপ করা হলো, তো এখন দেখো শিক্ষার্থীরা, এই অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলো এইভাবে। তাহলে এই বেগটা হলো v0। তাহলে এই বেগের দুইটা উপাংশ আছে, দুইটা উপাংশ, একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যে উপাংশ তার নাম হলো অনুভূমিক উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ তার নাম হবে উলম্ব উপাংশ। তো দেখো শিক্ষার্থীরা, এটা হলো উলম্ব উপাংশ আর এটা হলো অনুভূমিক। অনুভূমিক বা আনুভূমিক তুমি যা বলো, আনুভূমিক, আনুভূমিক উপাংশ। তো দেখো এইটার মান কত এখানে v0, তাহলে আনুভূমিক উপাংশটা কত আর উলম্ব উপাংশটা কত। তা দেখো শিক্ষার্থীরা, এখান থেকে যেহেতু নিক্ষেপ করা হলো, তাহলে এই যে v0 বেগে, তাহলে এটাই হলো কি আদি বেগ। তাহলে এই আদি বেগের অনুভূমিক উপাংশ হলো এইটা আর উলম্ব উপাংশ হলো এইটা। তাহলে অনুভূমিক উপাংশটাকে আমি ধরে নিলাম vx0, কারণ এই v0 x অক্ষ বরাবর vx0, আর এইটাকে আমি ধরলাম vy0। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে একটা লম্ব টানি, তাহলে দেখো, আর এই কোণটার মান তো এই যে θ0। তাহলে দেখো থিটার বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব। তাহলে এটা হলো ভূমি আর এটা অতিভুজ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই vx0 এর মানটা বের করব। তাহলে এটা হলো ভূমি, ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কি, অবশ্যই কি cos। তাহলে cos θ0 সমান সমান কি লম্ব, cos θ কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি vx0,
অতিভুজ কি ভি নট। তাহলে দেখো শিক্ষার্থীরা ভি এক্স নট সমান কি ভি নট কস থিটা নট। তাহলে এইটা হলো আদিবেগের অনুভূমিক উপাংশ, আদিবেগের অনুভূমিক উপাংশ। তাহলে আদিবেগের উলম্ব উপাংশ ভি ওয়াই, দেখো এইটা ভি ওয়াই নট হলে এইটাও ভি ওয়াই নট, তাহলে তখন এখানে কি আসবে সাইন আসবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো ভি ওয়াই নট আর অতিভুজ কি ভি নট। তখন আমরা আদিবেগের উলম্ব উপাংশ কি পাবো ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট। তাহলে দেখো শিক্ষার্থীরা এই উলম্ব অনুভূমিক উপাংশ হলো ভি নট কস থিটা নট, উলম্ব উপাংশ হলো ভি নট সাইন থিটা নট। এখন তোমরা বলতে পারো এই যে দুইটা উপাংশ, এই দুইটা উপাংশ মিলে হয়েছে কি ভি নট। এই দুইটা উপাংশের কাজ কি, কোন উপাংশের কাজ কি? দেখো শিক্ষার্থীরা এই যে অনুভূমিক উপাংশ, এই অনুভূমিক উপাংশের কাজ হলো এই প্রাসটাকে সামনে নিয়ে যাওয়া, অর্থাৎ এক্স অক্ষ বরাবর নিয়ে যাওয়া, কারণ এটা তো এক্স অক্ষ বরাবর উপাংশ। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ এর কাজ হলো এই উলম্ব উপাংশ, এর কাজ হলো বস্তুটাকে উপরে নিয়ে যাওয়া। এখন শিক্ষার্থীরা তোমরা একটা কথা মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত উলম্ব উপাংশ থাকবে ততক্ষণ পর্যন্ত প্রাসটা উপরে উঠতে থাকবে। যখন উলম্ব উপাংশের মান 0 হয়ে যাবে তখন আর প্রাস উপরে উঠবে না, তখন আবার নিচের দিকে ফিরে আসবে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা আদিবেগের অনুভূমিক উপাংশ পেলাম, আবার আদিবেগের উলম্ব উপাংশ পেলাম। তো দেখো আদিবেগের অনুভূমিক উপাংশ আমরা পেলাম bx নট সমান ভি নট cos থিটা নট, আবার আদিবেগের উলম্ব উপাংশ পেলাম vy নট সমান কি ভি নট sin থিটা নট। শিক্ষার্থীরা এগুলো তোমরা মনে রাখবা। তো এরপরে তুমি ধরে নাও নিক্ষেপের টি সেকেন্ড পর প্রাসটি এখানে আসে, এখানে একটা বিন্দু দাও পি বিন্দুতে আসে। তাহলে দেখো এই পি বিন্দুতে আসলে এখান থেকে একটা লম্ব টানো। তাহলে দেখো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে তুমি x ধরো, এখান থেকে এই পর্যন্ত এটা হলো y অক্ষ বরাবর উচ্চতা, এইটাকে তুমি y ধরো। তাহলে দেখো এই পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে x y, পি বিন্দুর স্থানাঙ্ক হবে শিক্ষার্থীরা দেখো x y। তো এখন এই পি বিন্দুতে যখন প্রাসটি আসবে অবশ্যই প্রাসের এই বেগটা এখানে ছিল ভি নট, এখানে তো অবশ্যই বেগ চেঞ্জ হয়ে গেছে, তাহলে বেগটা হলো এই বরাবর থাকবে, অর্থাৎ এখানে স্পর্শক বরাবর বেগটা থাকবে এই বরাবর থাকলো। এখন এই বেগটাকেও দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। দেখো এইটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, এই বরাবর হলো অনুভূমিক উপাংশ, আবার এই বরাবর হলো উলম্ব উপাংশ। তো দেখো শিক্ষার্থীরা এই ভি নট ছিল এখানে বেগ, তাহলে টি সময় পরে বেগ কি হয়ে গেছে, সেই বেগটাকে আমি ধরি ভি। তাহলে এক্স অক্ষ বরাবর এইটা হলো vx আর y অক্ষ বরাবর এইটা হলো vy। তো এখন আমরা এই vx আর vy বের করব। তো দেখো শিক্ষার্থীরা তোমরা 9-10 এ তোমরা পড়ে আসছো বেগ v ইকুয়াল ভি নট মাইনাস জিটি উপরে নিক্ষেপের ক্ষেত্রে, ভি নট হলো এখানে আদিবেগ। তো এখন দেখো তাহলে x অক্ষ বরাবর হবে কি t সময় পরে বেগ vx মাইনাস vx নট gxt। তো এখন vx সমান vx নট কি আদিবেগের অনুভূমিক উপাংশ, আদিবেগের অনুভূমিক উপাংশ কত দেখো এখানে লেখা আছে ভি নট cos থিটা নট শিক্ষার্থীরা মাইনাস gxt। বস্তু অনুভূমিক বরাবর থাকলে কোন অনুভূমিক উপাংশ অর্থাৎ ত্বরণ কাজ করে না, অভিকর্ষ ত্বরণ কাজ করে না। দেখো অভিকর্ষ ত্বরণ কাজ করে সরাসরি নিচের দিকে, আর এই বরাবর অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ থাকে না। তাহলে দেখো শিক্ষার্থীরা এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণের মান কত 0, তাহলে এখানে কত হবে 0। তাহলে আমরা কত পেলাম বেগের অর্থাৎ টি সময় পরে বেগের অনুভূমিক উপাংশ কি ভি নট cos থিটা নট। দেখো শিক্ষার্থীরা টি সময় পরে বেগের অনুভূমিক উপাংশ vx ইকুয়াল টু কি ভি নট cos থিটা নট। তো এখানে
আদি বেগের অনুভূমিক উপাংশ পেয়েছিলাম ভি নট কস থিটা নট, আবার টি সময় পরে বেগের অনুভূমিক উপাংশ ভি নট কস থিটা নট আমরা সমান পেলাম। তাহলে শিক্ষার্থীরা এটা তোমরা অবশ্যই মনে রাখবা, এই প্রাসের এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ প্রতিটা বিন্দুতে বেগের অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ওর বেগের এই যে অনুভূমিক উপাংশটা এটা সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ কোথাও বেগের অনুভূমিক উপাংশ কোনো পরিবর্তন হবে না। এখানেও বেগের অনুভূমিক উপাংশ যা হবে এখানেও তা, সব জায়গায় বেগের অনুভূমিক উপাংশ একই হবে। কারণ তোমরা তো এখানেই দেখতে পেলা শুরুতে বেগের অনুভূমিক উপাংশ পেয়েছি এত, টি সময় পরেও বেগের অনুভূমিক উপাংশ আমরা তাই পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা একটা প্রশ্ন অবজেক্টিভ বা তোমাদের কাছে কেউ প্রশ্ন করতে পারে যে প্রাসের প্রত্যেকটা বিন্দুতে কি ধ্রুব থাকে? প্রত্যেকটা বিন্দুতে বেগের অনুভূমিক উপাংশ ধ্রুব থাকে, তোমরা এটা মনে রাখবা। এরপরে বেগের উলম্ব উপাংশ ভিওয়াই। তো দেখো শিক্ষার্থীরা ভিওয়াই কত? ভিওয়াই সমান এই সূত্র অনুসারে দেখো ভিওয়াই নট মাইনাস জিওয়াইটি। তাহলে দেখো ভিওয়াই নটের মান কত? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে দেখো শিক্ষার্থীরা সব এই যে এখানে মাইনাস জিটি, তাই সময় যত বাড়বে সময় বৃদ্ধির সাথে সাথে ভিওয়াই এর মান হ্রাস পাবে, কারণ দেখো এখান থেকে এটা মাইনাস। তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে আমরা কি বলতে পারি? ভিওয়াই অর্থাৎ বেগের উলম্ব উপাংশ হ্রাস পায়। তো শিক্ষার্থীরা বেগের উলম্ব উপাংশ হ্রাস পেতে পেতে এই বিন্দুতে যখন আসে তখন বেগের উলম্ব উপাংশ আর থাকে না, বেগের উলম্ব উপাংশ জিরো হয়ে যায়। তোমাদেরকে আমি বলছিলাম এই বেগের উলম্ব উপাংশ যেই পর্যন্ত থাকবে সেই পর্যন্ত বস্তু উপরে উঠবে, উলম্ব উপাংশ যখন থাকবে না তখন আর বস্তুটা উপরে উঠবে না। তাহলে এই যে সর্বোচ্চ বিন্দুতে এখানে অনুভূমিক উপাংশ যা আছে তাই থাকবে, কিন্তু উলম্ব উপাংশ এখানে কত? উলম্ব উপাংশের মান ভিওয়াই এখানে হলো 0 আর ভিএক্স এখানে আছে, ভিএক্স এখানে যা আছে তাই। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা টি সময় পরে বেগের উলম্ব উপাংশ কত পেলাম? ভিওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা তোমরা মনে রাখবা। আর শিক্ষার্থীরা দেখো এখানে ভিওয়াই 0 কিন্তু ভিএক্স কত? ভি নট কস থিটা নট। এই বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই থাকে না, ভিএক্স থাকে, অর্থাৎ অনুভূমিক উপাংশ থাকে আর উলম্ব উপাংশ থাকে না। তাহলে দেখো আমি বলেছিলাম এটা হলো একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক? অবশ্যই একমাত্রিক, কারণ এখানে অনুভূমিক উপাংশ থাকে, উলম্ব উপাংশ থাকে না। তাহলে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় প্রাসটি একমাত্রিক হয় এবং প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগের মান সবচেয়ে কম হয়, কারণ এখানে কোনো উলম্ব উপাংশ থাকে না, শুধু অনুভূমিক উপাংশ থাকে। আর প্রতিটা বিন্দুতে অনুভূমিক উপাংশ ধ্রুব থাকে, এখানে অনুভূমিকও আছে উলম্বও আছে, সকল জায়গায় অনুভূমিক আছে উলম্ব আছে, কিন্তু এখানে উলম্ব থাকে না। তাহলে এখানে বেগের মান মানে প্রাসের বেগের মান এই বিন্দুতে সবচেয়ে কম, তোমরা এটা মনে রাখবা, এবং এখানে হয় একমাত্রিক। তো শিক্ষার্থীরা এরপরে দেখো প্রাসটা যখন পি বিন্দুতে আসবো তাহলে এক্স অক্ষ বরাবর সরণ এতটুকু, ওয়াই অক্ষ বরাবর সরণ হলো এতটুকু। তাহলে দেখো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে প্রাস এক্স অক্ষ বরাবর প্রাসের টি সময় পরে সরণ কত, ওয়াই অক্ষ বরাবর টি সময় পরে প্রাসের সরণ কত? তাহলে দেখো আমরা বের করি। তুমি জানো এস ইকুয়াল ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রই তো তোমরা জানো। তো দেখো শিক্ষার্থীরা এখানে হবে এক্স অক্ষ বরাবর এক্স, ভি নটের জায়গায় হবে ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। এখন এক্স বা এখানে হবে জি এক্স হাফ জি এক্স টি স্কোয়ার, এখানে প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো, উপরে নিক্ষেপের সময় অবশ্যই মাইনাস দিতে হয়। তো দেখো এই জি এক্স তো এখানে থাকে না, কারণ এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়? দেখো এক্স ইকুয়াল বি এক্স নট, আচ্ছা শিক্ষার্থীরা বি এক্স নটের মান কত? বি এক্স নটের মান ভি নট কস থিটা নট টি, এক্স অক্ষ বরাবর প্রাসের সরণ টি সময় পরে। তারপরে ওয়াই অক্ষ বরাবর সরণ কত? দেখো তাহলে এই সূত্র অনুসারে লেখো ওয়াই ইকুয়াল ভি ওয়াই নট টি মাইনাস উপরে নিক্ষেপের ক্ষেত্রে মাইনাস হাফ জি ওয়াই টি স্কোয়ার। তো দেখো শিক্ষার্থীরা ওয়াই ইকুয়াল ভি ওয়াই নট টি,
তাহলে বি ওয়াই নটের মান কত? বি নট সাইন থিটা নট, লিখো বি নট সাইন থিটা নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এটা হলো টি সময় পরে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কত উচ্চতায় থাকবে সেটাও এই সমীকরণ দিয়ে তুমি নির্ণয় করবা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এক্স এর মান কত লিখলাম? এক্স ইকুয়াল ভি নট কস থিটা নট টি, আর ওয়াই এর মান ভি নট সাইন থিটা নট টি, সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো এরপরে দেখো আমরা কি করব শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন আসে টি সময় পরে প্রাসের বেগ কত হয়। তো দেখো এখানে বেগ ছিল ভি নট, এই বেগটা ভি নট, কিন্তু এখানে বেগ টি সময় পরে বেগের মান হচ্ছে ভি। তো টি সময় পরে আমি বেগের মান নির্ণয় করব। তো দেখো শিক্ষার্থীরা, খুব সহজে আমরা এখান থেকে একটা লম্ব টানি। তো দেখো তো এখন কি হয়ে গেল? একটা সামান্তরিক হয়ে গেল। তোমরা বলতে পারো একটা আয়তক্ষেত্র, সকল আয়তক্ষেত্রই কি একটা সামান্তরিক। তো দেখো এখানে যে কোণটা, এই কোণটা হলো থিটা, অর্থাৎ এক্স অক্ষের সাথে টি সময় পরে এক্স অক্ষের সাথে প্রাসটা থিটা কোণ উৎপন্ন করলো। তো আর দেখো শিক্ষার্থীরা, এটা হলো বেগের অনুভূমিক উপাংশ, এটা হলো বেগের উল্লম্ব উপাংশ। তাহলে এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে এই যে ভি এইটা হয়ে গেল কি সামান্তরিকের কর্ণ। তোমরা ভেক্টর অধ্যায়ে সামান্তরিক সূত্র পড়েছো, কর্ণ আর অর্থাৎ লব্ধি সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। শিক্ষার্থীরা তোমরা এটা পড়েছো, এভাবেই পড়েছো। তাহলে তুমি দেখো এখানে p মানে হলো bx স্কয়ার প্লাস q মানে কি vy স্কয়ার প্লাস 2bx vy। দেখো cos আলফা, আলফা মানে কি? এই vy আর bx এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই কোণটা, এই টোটাল কোণটা কত? এটা হলো অনুভূমিক উপাংশ, এটা হলো উল্লম্ব উপাংশ, তাহলে অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। দেখো শিক্ষার্থীরা, আর আমরা এই রুটটা দিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো? এখানে বেগটা হলো এই আর না হয়ে হবে ভি। তাহলে দেখো এখানে কত হলো? ভি ইকুয়াল রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এইটা হলো আমাদের টি সময় পরে বেগের মান। তাহলে সেই টি সময় পরে বেগের মান কত? v ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এখন তুমি বলতে পারো আমি এই vx আর vy কোথায় পাবো? দেখো শিক্ষার্থীরা, vx vy কিন্তু এর আগেই প্রতিপাদন করা হয়েছে। তুমি এখান থেকে vx, এখান থেকে vy নির্ণয় করবা, এরপরে দুইটার বর্গ করে যোগ করে রুট করে দিবা, তাহলেই তোমার টি সময় পরে বেগের মান চলে আসবে। তো এরপরে শিক্ষার্থীরা দেখো, এরপরে আমরা কি পড়াবো? প্রাসটা টি সময় পরে পি বিন্দুতে আসছে, পি বিন্দুতে। তো পি বিন্দুতে আসলে টি সময় পরে প্রাসের সরণ কত? দেখো এইটা হলো এক্স অক্ষ বরাবর সরণ, এটা হলো ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে প্রাসের সরণ কত? অবশ্যই প্রাসের আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে দেখো এখান থেকে একটা সরলরেখা টানো, তাহলে এই সরলরেখা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমি আর ধরি। তাহলে দেখো এইটা হলো এক্স, এইটা ওয়াই, আর এই মধ্যবর্তী দূরত্ব কি আর, অর্থাৎ সরণ। তাহলে টি সময় পরে প্রাসের সরণ কত? দেখো শিক্ষার্থীরা, এইটা যদি আর হয়, এইটা এক্স, এইটা ওয়াই, তাহলে এইটা এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ হইছে এইরকম। দেখো একটা সমকোণী ত্রিভুজ হইছে, এইটা হলো আর, এইটা হলো এক্স, আর এইটা হলো ওয়াই। তাহলে এটা যদি অতিভুজ হয়, এটা ভূমি, এটা লম্ব। তাহলে তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানো? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো দেখো তার মানে কি আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বা আর সমান কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার।
তো দেখো শিক্ষার্থীরা, আমরা আর এর মান কত পেলাম, টি সময় পরে প্রাসটির সরণ কত পেলাম, √x² প্লাস y²। তোমরা এইভাবে অবশ্যই এইভাবে তোমরা অঙ্ক করবা যদি আসে অঙ্ক। তো এরপরে দেখো শিক্ষার্থীরা, আরেকটা আছে, তোমাদের একটা প্রশ্ন আসে যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বা 1 সেকেন্ড পরে প্রাসটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে দেখো 2 সেকেন্ড আর 1 সেকেন্ড হোক, সেটা তো অবশ্যই টি সময় পরে। তাহলে দেখো টি সময় পরে প্রাসটা আসলো এখানে, তখন প্রাসটার বেগ হলো কি এই বরাবর, এইটা হলো বেগ। তাহলে দেখো এই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, থিটা। শিক্ষার্থীরা মনে রাখবা, এই থিটা নট আর এই থিটা কিন্তু কখনোই এক হবে না, এটা মনে রাখবা তোমরা। তো দেখো তাহলে এটা হলো থিটা নট আর এটা থিটা, কখনোই এক না। তোমরা আবার এখানে অবশ্যই গুলেই ফেলো যে কোনটা থিটা কোনটা থিটা নট। দেখো এই কোণ আর এই কোণ কখনোই এক হবে না। তো দেখো এই কোণটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। তো দেখো শিক্ষার্থীরা, এইটা যদি ভি ওয়াই হয় তাহলে এইটা কি লম্ব, এটাও ভি ওয়াই, তাহলে এইটা হলো ভি এক্স আর এইটা হলো ভি ওয়াই। তো দেখো এক্স অক্ষ বরাবর ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই, আর এখানে কোণের মান কি থিটা। এইটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু কি লম্ব, আর থিটা হয় কার সাথে, অতিভুজের সাথে আর ভূমির সাথে। তাহলে দেখো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব হলো ভি ওয়াই, ভূমি হলো ভি এক্স। তাহলে দেখো থিটা ইকুয়াল কত, tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে দেখো শিক্ষার্থীরা, যদি প্রশ্ন আসে টি সময় পরে প্রাসটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে এইভাবে হলো তুমি বের করবা। তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এখন ভি ওয়াই আর ভি এক্স কোথায় পাবা, এই যে ভি ওয়াই আর ভি এক্স আর ভি ওয়াই বের করা আছে, এখান থেকে বের করে তুমি এখানে মান বসিয়ে তুমি থিটার মান বের করে ফেলবা। শিক্ষার্থীরা তোমাদের একটা প্রশ্ন আসে যে এখানে তো আমি কোনটা বের করছি অনুভূমিকের সাথে, অর্থাৎ এক্স অক্ষের সাথে, অনেক সময় আসে উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করলো, অর্থাৎ লম্বের সাথে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এইটা হলো থিটা, তুমি থিটার মান যদি পেয়ে যাও, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে তুমি থিটা পেয়েছো, তাহলে 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করলে তুমি এই উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তুমি সেটা বের করতে পারবা। তো এরপরে শিক্ষার্থীরা আমরা প্রাসের মূল সমীকরণটা বের করব। তো মূল সমীকরণটা বের করার জন্য আমরা এই সমীকরণ আর এইটা আমাদের কাজে লাগবে। তো দেখো প্রথম সমীকরণটা কি, x ইকুয়াল ভি নট cos থিটা নট টি। এখান থেকে আমরা টি এর মান যদি বের করি তাহলে কি হয়, x বাই ভি নট cos থিটা নট। তাহলে এখানে এই সমীকরণটা নেই। দেখো আবার y ইকুয়াল ভি নট sin থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো এই টি এর মানটা এখানে বসাই দাও, টি এর মান যদি বসাও তাহলে কি হয়, ভি নট sin থিটা নট, টি এর মান কত, x বাই ভি নট cos থিটা নট মাইনাস হাফ জি, টি এর মানটা কত, দেখো স্কয়ার করলে এখানে হবে কি এক্স স্কয়ার, টি এর মান বসিয়ে যদি তুমি স্কয়ার করলে এক্স স্কয়ার হবে, আর এখানে হবে ভি নট স্কয়ার আর cos স্কয়ার থিটা নট, এই মানটা আসবে। তো এরপরে দেখো এখানে এই ভি নট আর ভি নট কাটা যায়, তাহলে দেখো এখানে কি হয়, উপরে sin থিটা নিচে cos থিটা, তাহলে আর উপরে x আছে, তাহলে x tan থিটা নট মাইনাস, এখন দেখো শিক্ষার্থীরা জি এক্স স্কয়ার, আর নিচে কি আসে 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এখন আমরা দেখো বা y সমান সমান এই যে tan থিটা এটাকে আমরা a ধরি, তাহলে কি হয় ax মাইনাস, এখানে আমরা দেখো শিক্ষার্থীরা এখানে আমরা মাইনাসও দিতে পারি প্লাসও দিতে পারি। দেখো আমরা এখানে তো মাইনাস আছে, আমরা পরে এটা বলে দিব কিভাবে, হলো প্লাস বি এক্স স্কয়ার। তো দেখো এখানে আমরা কি করেছি, a সমান সমান tan থিটা নট, tan থিটা নটকে আমরা a ধরেছি, আর b সমান কত, মাইনাস জি বাই 2 ভি নট স্কয়ার
cos স্কয়ার থিটা নটকে আমরা মাইনাস এতকে আমরা বি ধরেছি, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এখানে একটা আমরা, শিক্ষার্থীরা তোমরা এই যে সমীকরণটা, এটা অবশ্যই মনে রাখবা, এটা হলো প্রাসের মূল সমীকরণ। তো এই যে প্রাসের এই গতিপথের সমীকরণ হলো এইটা। এখন দেখো, তো এইটাকে যদি আমরা এ ধরি হলো কি এক্স, আর এইটা এই যে পুরো মাইনাস জি বাই টু বি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট স্কয়ার, এইটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা সমীকরণটা কি পেলাম, এ এক্স প্লাস বি এক্স স্কয়ার। এই যে সমীকরণটা ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি এক্স স্কয়ার, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই যে প্রাসের গতিপথ, এই প্রাসের গতিপথ হলো কি একটা পরাবৃত্ত। শিক্ষার্থীরা তোমরা এটা জানবা যে প্রাসের গতিপথকে কি বলা হয়, পরাবৃত্ত বা প্যারাবোলা। তাহলে তোমরা এই যে এটা হলো পরাবৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটা আমরা যে মূল সমীকরণটা পেলাম, এটা আমরা লিখে রাখি, y ইকুয়াল এক্স ট্যান থিটা নট মাইনাস কত পেলাম, মাইনাস জি এক্স স্কোয়ার আর নিচে কত হলো, টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটা হলো প্রাসের মূল সমীকরণ। তো দেখো শিক্ষার্থীরা, এই যে ওয়াইটা হলো কি উচ্চতা, আর এই যে এক্স, এটা হলো এক্স অক্ষ বরাবর ওর অতিক্রান্ত দূরত্ব, আর থিটা নট কি তোমরা তো জানো যে কোণটাকে নিক্ষেপ করা হয় সেই কোণ। এরপরে আমরা প্রাসের আরো কিছু সমীকরণ প্রতিপাদন করব। শিক্ষার্থীরা দেখো, প্রাসের আরো কিছু সমীকরণ প্রতিপাদন করার জন্য আমরা চিত্রটা সবই মুছে দিই, আমরা আবার চিত্রটা আঁকবো। দেখো এই হলো চিত্র, এটা হলো ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছিল প্রাস, ভি নট বেগে, এটা হলো এক্স অক্ষ বরাবর, এই দূরত্বটা হলো অনুভূমিক দূরত্ব, এই এখান থেকে এই পর্যন্ত অনুভূমিক পাল্লা, এই অনুভূমিক পাল্লাকে আর দিয়ে প্রকাশ করা হয় হরিজন্টাল রেঞ্জ, আর দিয়ে এই কারণে আর দিয়ে প্রকাশ করা হয় রেঞ্জের প্রথম অক্ষর আর। তো শিক্ষার্থীরা এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। এখন আমি দেখব প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তো দেখো এইটা হলো সর্বোচ্চ উচ্চতা, তাহলে এখানে আসতে কত সময় লাগে। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের আগেই আমি বলেছিলাম সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই কত, 0। দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, শিক্ষার্থীরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। তোমরা জানো সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই 0। তাহলে তুমি দেখো এই সমীকরণটা তোমাদের অবশ্যই মনে আছে, দেখো এই যে এই সমীকরণটা নিবা, দেখো ভি ওয়াই ইকুয়াল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো দেখো শিক্ষার্থীরা, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান থাকে না, কি কোন বেগের মান থাকে না, ও বেগের উলম্ব অংশ থাকে না, কিন্তু অনুভূমিক অংশ তো সব জায়গায় সমান। তাহলে এখানে 0 বসাও, তাহলে কি হয়, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো দেখো জিটি এই পাশে নিয়ে আসো, জিটি এটাকে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়, ভি নট সাইন থিটা নট বা টি ইকুয়াল টু কত, ভি নট সাইন থিটা নট বাই জি। এটা হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তো শিক্ষার্থীরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল টু কত, আমরা কি পেলাম, ভি নট সাইন থিটা নট বাই জি। এখন তোমরা একটা কথা মনে রাখবা, এই প্রাসের ক্ষেত্রে, শুধু প্রাসের ক্ষেত্রে না, বা আমরা যে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি সেক্ষেত্রেও সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে একই সময় লাগে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগলো সেই সময়টা কত, ভি নট সাইন থিটা নট বাই জি। আবার এখান থেকে এখানে আসতে এই সময়টাই লাগবে, অর্থাৎ এখান থেকে এখানে যদি 2 সেকেন্ড লাগে, এখান থেকে এখানে আসতেও 2 সেকেন্ড লাগবে। তাহলে কি 2 2 4। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে এখানে আসতে সময় লাগলো এইটা, আর এখান থেকে এখানে আসতেও কি একই সময় লাগবে। তাহলে আমি কি লিখতে পারি, এই যে পুরো সময়টাকে বলা হয় বিচরণকাল, বিচরণকালকে বড় হাতে টি দিয়ে প্রকাশ করে। তাহলে টি ইকুয়াল টু কি,
টি, এখান থেকে এইটা টি প্লাস এখান থেকে এইটা আবার টি। তো দেখো এখানে কত হলো 2 টি। তাহলে 2 টি এর মান কত ভি নট সাইন থিটা নট বাই জি, ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে দেখো শিক্ষার্থীরা কত হয় 2 ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে আমরা বিচরণকাল কত পেলাম টি ইকুয়াল 2 ভি নট সাইন থিটা নট বাই জি। শিক্ষার্থীরা তোমরা এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এভাবে তো দেখো শিক্ষার্থীরা আমরা এটা তো বের করলাম যে এখান থেকে এখানে আসতে যে সময় লাগে, এখান থেকে এখানে আসতে কি সময় লাগে, আমরা এটা যোগ করে দিলাম, এই মানটা বের হলো। আসলে অন্যভাবে কি এটা বের করা যায়? দেখো অন্য কোন ভাবে বের করা যায়। দেখো শিক্ষার্থীরা আমরা যে সমীকরণটা জানি y ইকুয়াল, আমরা এই সমীকরণটা একটু নেই, দেখো এটা দিয়ে কাজ করা যায় কিনা। ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত হলো বিচরণকাল। তো যখন এই বিন্দুতে চলে আসে এখানে কোনো উচ্চতা থাকে না, এখানে উচ্চতার মান 0। তুমি ভালো করেই জানো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটা যদি ভূমিতে ফিরে আসে উচ্চতা 0। তাহলে y এর মান এখানে কত, এখানে এই বিন্দুতে y এর মান 0। তাই তুমি লেখো এখানে 0 সমান ভি নট সাইন থিটা নট টি, এই যে টি যেহেতু বিচরণকাল আমি ক্যাপিটাল টি দিয়ে দিলাম, মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কয়ার। এইটাকে এই পাশে নিয়ে আসো, হাফ জি টি স্কয়ার ইকুয়াল ভি নট সাইন থিটা নট ক্যাপিটাল টি। দেখো এইখানে আছে টি স্কয়ার আর এখানে আছে টি, উভয় পক্ষ থেকে একটা টি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হয় শিক্ষার্থীরা হাফ জি টি সমান ভি নট সাইন থিটা নট। তো এরপরে এই 2 ওই পাশে গেলে কি এর সাথে গুণ হয়ে যায়, তাহলে জি টি সমান 2 ভি নট সাইন থিটা নট বা টি ইকুয়াল টু কত 2 ভি নট সাইন থিটা নট বাই জি। শিক্ষার্থীরা এইভাবেও আসলে সূত্রটা বের করার নিয়ম এটা, বাট এটা ছিল একটা কৌশল। এখান থেকে এখানে যেতে যে সময় লাগে এখান থেকে এখানে আসতে একই সময় লাগে, আমি যোগ করে মানটা বের করেছি। এটা একটা কৌশল, কিন্তু তুমি এইভাবেই এই সূত্রটা প্রতিপাদন করতে হয়। শিক্ষার্থীরা এরপর হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে, মানে সর্বোচ্চ উচ্চতা। অনেক সময় এই যে সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট এটাও তো বের করতে আসে যে সর্বোচ্চ উচ্চতাটা কত। তো তুমি সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করবা দেখো তো, আমরা এই সূত্রটার সাথে আমাদের পরিচিত আছে কিনা, ভি স্কয়ার ইকুয়াল ভি নট স্কয়ার মাইনাস 2জি এইচ। তো যেহেতু আমি সর্বোচ্চ উচ্চতা বের করব এখানে আমি 2জি এইচ না দিয়ে 2জি ম্যাক্সিমাম বড় হাতের এইচ দিই। তো এখন দেখো শিক্ষার্থীরা যেহেতু বস্তুটা তো উপরে, সর্বোচ্চ উচ্চতা তো অবশ্যই y অক্ষ, তাহলে এখানে কি হবে ভি ওয়াই স্কয়ার, আর এখানে কি হবে ভি ওয়াই স্কয়ার না হয় হবে হলো ভি ওয়াই নট স্কয়ার। তো দেখো সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই কত 0, তাহলে লেখো এখানে 0 স্কয়ার সমান সমান ভি ওয়াই নটের মান কত ভি নট সাইন থিটা নট, তাহলে ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার মাইনাস 2জি এইচ। তো দেখো শিক্ষার্থীরা এই 2জি এইচ এই পাশে নিয়ে আসো, 2জি এইচ এই পাশে নিয়ে আসলাম, আর এখানে হলো কত ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। তো দেখো এইচ ইকুয়াল টু কত হলো ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2জি। এটা হলো সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা কি পেলাম, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2জি। আমরা এই সমীকরণটা প্রতিপাদন করতে পারলাম। তো এরপরে দেখো শিক্ষার্থীরা এরপরে আমরা এগুলো মুছে দেই।
আমাদের সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় বের করলাম বা সর্বোচ্চ উচ্চতাও বের করলাম। এখন আমরা বের করব হলো এই অনুভূমিক পাল্লা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে অনুভূমিক পাল্লা হরিজন্টাল রেঞ্জ আর সেটা বের করব। দেখো সেটা বের করতে হলে আমাদের এই সমীকরণটা লাগবে। দেখো y ইকুয়াল x tan থিটা নট মাইনাস g x স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এখন আমরা দেখো শিক্ষার্থীরা যখন এখানে চলে আসবে, অর্থাৎ দেখো প্রাসটা এই গতিপথ সৃষ্টি করে এই বিন্দুতে আসলো, এই বিন্দুতে y এর মান কত 0, অর্থাৎ প্রাস যখন তার আদি অবস্থানে চলে আসে তাহলে এখানে উচ্চতা 0, তাহলে y এর মান তুমি 0 বসাও, তাহলে এখানে কি হয় x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এইটাকে এই পাশে নিয়ে আসো শিক্ষার্থীরা, তাহলে কি হয় g x স্কয়ার 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট ইকুয়াল টু x tan থিটার পরিবর্তে আমরা লিখি sin থিটা নট বাই cos থিটা নট। তো এখন দেখো এই যে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে x না হয়ে অতিক্রান্ত দূরত্বটা তো r দিয়ে প্রকাশ করে, x না ধরে আমরা কি ধরবো এখানে r, আর এখানে হবে কি তাহলে r স্কয়ার তাহলে দেখো উভয় পক্ষ থেকে একটা r বাদ দেওয়া যায়, উভয় পক্ষ থেকে একটা r বাদ দেওয়া যায় শিক্ষার্থীরা। তাহলে আমরা উভয় পক্ষ থেকে একটা r বাদ দিই, তাহলে এখানে থাকে কি g r, আর এখানে থাকে হলো দেখো এখানে থাকবে হলো v নট স্কয়ার আর 2, দেখো এখানে কি cos স্কয়ার থিটা নট আর এখানে cos থিটা, উভয় পক্ষ থেকে একটা cos থিটা নট আমরা বাদ দিই, তাহলে এখানে কি থাকে cos থিটা নট ইকুয়াল এখানে কি r sin থিটা নট রইল না, এই r তো গেল, r তো চলে গেল, কারণ এখানে আর থাকবে না, একটা আর তো আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো শিক্ষার্থীরা r সমান সমান দেখো এইটা উপরে চলে যায়, তাহলে 2 v নট স্কয়ার sin থিটা নট cos থিটা নট বাই g। দেখো আর জি আর এটা গুণ করলে আর জি হয়, আবার এই sin থিটার এটা উপরে চলে গেছে। আচ্ছা শিক্ষার্থীরা শুধুমাত্র ক্যালকুলেশন, তোমরা এই ক্যালকুলেশন বুঝো, তাহলে এখানে আমরা এইটা একটু আবার এই পাশে লিখি r সমান, দেখো একটু ঘুরিয়ে লিখি v নট স্কয়ারটা আমি আগে লিখি v নট স্কয়ার, তারপরে 2 sin থিটা নট cos থিটা নট বাই g বা r সমান, শিক্ষার্থীরা দেখো তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো তোমাদের অবশ্যই মনে আছে 2 sin থিটা নট cos থিটা নট সমান সমান কি sin 2 থিটা, অর্থাৎ দেখো sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, তাহলে কি 2 sin থিটা নট cos থিটা নট 2 sin থিটা নট cos থিটা নট সমান কি sin 2 থিটা নট, তাহলে আমরা কি লিখতে পারি v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। এটা হলো অনুভূমিক পাল্লার সমীকরণ, এটা r ইকুয়াল টু v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। এটা হলো তোমরা মনে রাখবা, এটা হলো অনুভূমিক পাল্লার সমীকরণ। তো এরপরে দেখো শিক্ষার্থীরা আরেকটা প্রশ্ন আসে যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করে সর্বাধিক কত দূরত্বে নেওয়া যায়, অর্থাৎ সর্বাধিক অনুভূমিক পাল্লা কত, অর্থাৎ বেগটা হবে নির্দিষ্ট, তাহলে সর্বাধিক অনুভূমিক পাল্লা কত। তাহলে দেখো শিক্ষার্থীরা এই সমীকরণ থেকে জি এর মান ধ্রুবক, এটা বাড়বেও না কমবেও না, ভি নট এটা একটা নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ মান বাড়বে না, এই মানটা তুমি বৃদ্ধি করতে পারবে না, তাহলে তুমি কিভাবে সর্বাধিক দূরত্বে তুমি নিতে পারো।
সর্বাধিক অনুভূমিক দূরত্বে। তাহলে সেটা নির্ভর করে কার উপরে? থিটার উপরে। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, এই যে সাইন 2 থিটা নট, এই মানটা যত বড় হবে, এই মানটা বড় হলেই কি আর এর মান বড় হবে। কারণ এখানে তুমি শিক্ষার্থীরা তুমি আবার বলতে পারো স্যার ভি নটের মান বড় হলো তো আর এর মান বড় হবে, কিন্তু ভি নটের মান তো এখানে তুমি বৃদ্ধি করতে পারবে না। অর্থাৎ নিক্ষেপণ বেগ অপরিবর্তনীয় থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে মারবা, কিন্তু কিভাবে নিক্ষেপ করলে তুমি বস্তুটা অনেক বেশি দূরত্বে নিতে পারবা। তো এখানে নির্ভর করবে কি থিটার উপরে। তাহলে সাইন 2 থিটা নট এর মান যখন সর্বোচ্চ হবে তখনই তুমি কি করবে? সর্বাধিক বেশি দূরত্বে যাবে। তাহলে তুমি জানো সাইন থিটার সর্বোচ্চ মান হলো +1, তাহলে সাইন 2 থিটা নট সমান সমান 1। তাহলে দেখো শিক্ষার্থীরা, সাইন 2 থিটা নট সমান সমান সাইন থিটার মান 1 হয় কখন? যখন সাইন 90 ডিগ্রি হয়। সাইন 90 ডিগ্রি, 1 মানে সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থাকে কি 2 থিটা নট সমান 90 ডিগ্রি। তাহলে থিটা নট সমান কত হলো? 45 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থীরা, কোন বস্তুকে তুমি একটা নির্দিষ্ট বেগে যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে সেই বস্তুটা বা সেই প্রাসটা সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। তাহলে সর্বাধিক অনুভূমিক দূরত্বের ক্ষেত্রে সমীকরণটা কি হয়? আর ম্যাক্সিমাম সমান কত? দেখো ভি নট স্কয়ার সাইন 2 ইনটু থিটা নটের মান তুমি কত বসাবো? 45 ডিগ্রি, 45 ডিগ্রি ভাগ জি। তাহলে দেখো শিক্ষার্থীরা, ভি নট স্কয়ার এই সাইন 45 দুগুণে কত? 90 ডিগ্রি ভাগ জি। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে কি হলো? ভি নট স্কয়ার বাই জি। তাহলে দেখো আর ম্যাক্সিমাম সর্বাধিক অনুভূমিক পাল্লা ভি নট স্কয়ার বাই জি। শিক্ষার্থীরা তোমরা এভাবে অবশ্যই অঙ্কগুলো করবা। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে অনেক সময় প্রশ্ন আসে যে দেখাও যে প্রাসকে যদি 90 ডিগ্রি কোণে অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে কোনো অনুভূমিক পাল্লা থাকে না, অর্থাৎ যে বিন্দু দিয়ে নিক্ষেপ করা হয় সে বিন্দুতেই এসে পড়ে। তাহলে দেখো তো শিক্ষার্থীরা সেটা কিভাবে হয়। দেখো যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, দেখো খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো তুমি যদি এখানে 90 ডিগ্রি বসাও তাহলে কি সাইন 180 ডিগ্রি হবে। সাইন 180 ডিগ্রির মান কত? 0। দেখো ভি নট স্কয়ার সাইন 90, এখানে 90 ডিগ্রি বসাবো। যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তাহলে কি হবে? সাইন 90 এর 90, 90 দুগুণে 180 ডিগ্রি ইনটু ভাগ বাই জি। তো দেখো 180 ডিগ্রির মান 0, এখানে 0 হলে টোটালটা কি হয়ে যায়? 0। তাহলে আমরা আর এর মান কত পেলাম? 0 পেলাম। তাহলে কোনো প্রাসকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেই প্রাসের কোনো অনুভূমিক দূরত্ব থাকে না। সেই প্রাসের অনুভূমিক দূরত্ব কি হয়ে যাবে শিক্ষার্থীরা? 0 হয়ে যাবে। আচ্ছা এরপরে শিক্ষার্থীরা তোমরা এই প্রজেক্টটা এটা তোমরা ভালো করে পড়বা শিক্ষার্থীরা। এরপরে অনেক সময় দেখা যায় একটা প্রাসকে দেখো উপর থেকে অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয়, উপর থেকে। তাহলে দেখো শিক্ষার্থীরা, যদি এখান থেকে একটা প্রাসকে এইভাবে নিক্ষেপ করা হয় তাহলে প্রাসটা ধীরে ধীরে এসে এইভাবে পড়ে। তো ধীরে ধীরে যখন এইভাবে পড়বে তাহলে এই যে পথ এটাও কি একটা পরাবৃত্ত বা প্যারাবোলা। তো দেখো শিক্ষার্থীরা, যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে এইটা হলো তাহলে এখানকার মূল বিন্দু, এবং এখানে নিক্ষেপ করা হয়েছে ভি নট বেগে। তাহলে দেখো যেহেতু ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে তাহলে অনুভূমিক উপাংশ কত? অনুভূমিক উপাংশ bx নট সমান ভি নট cos থিটা নট। দেখো যদি অনুভূমিক ভাবে নিক্ষেপ করে তাহলে এখানে কি থিটার মান থাকে না, থিটা 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে দেখো শিক্ষার্থীরা cos থিটা 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মান কত? ভি নট cos 0 ডিগ্রি সমান সমান ভি নট। তাহলে bx নট সমান ভি নট। তাহলে দেখো কোনো প্রাসকে যদি এইভাবে ভি নট বেগে নিক্ষেপ করা হয় তার অনুভূমিক উপাংশ কি? ভি নটই থাকবে। অর্থাৎ দেখো এখানে কোনো কোণ নাই, সমান্তরালে ভূমির সাথে সমান্তরালে নিক্ষেপ করলে এইভাবে এসে প্রাসটা পড়বে। আচ্ছা এরপরে শিক্ষার্থীরা তাহলে বেগের উলম্ব উপাংশ কত? vy ইকুয়াল টু কত? ভি নট
সাইন থিটা নট। তো দেখো ভি ওয়াই নট, তাহলে ভি নট সাইন থিটা নট আমরা প্রথমে বের করেছি। তাহলে দেখো ভি নট সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0 সমান সমান 0। তাহলে দেখো তোমরা মনে রাখবা কোনো প্রাসকে যদি অনুভূমিকের সাথে উপর থেকে অর্থাৎ অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয় নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে প্রাসটার দেখো এইভাবে নিক্ষেপ করলে এর কোনো উলম্ব উপাংশ থাকে না, সবই কি অনুভূমিক উপাংশ। অর্থাৎ যে বেগে নিক্ষেপ করলাম সেই বেগটাই কি উলম্ব উপাংশ। তোমরা এটা মনে রাখবা। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ কত দেখো শিক্ষার্থীরা, এক্স অক্ষ বরাবর সরণ x = বি নট, তোমরা তো জানো bx নট cos থিটা নট t, এক্স অক্ষ বরাবর সরণ। তাহলে bx নট cos থিটা নট এই মানটার পরিবর্তে আমরা কি পেয়েছি সমান সমান v নট, তাহলে কি v নট t। আবার y অক্ষ বরাবর সরণ কত, y = v নট sin থিটা নট t মাইনাস হাফ g t স্কয়ার। দেখো শিক্ষার্থীরা v নট sin থিটা নট, v নট sin থিটা নট এর মানটা কি 0। তাহলে এখানে কি y = মাইনাস হাফ, দেখো শিক্ষার্থীরা এটা নিচের দিকে আসতেছে তাহলে এখানে প্লাস দাও, তাহলে কি হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম y = হাফ জি টি স্কয়ার। তো দেখো y = হাফ জি টি স্কয়ার, অর্থাৎ যদি কোনো বস্তুকে উপর থেকে অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয় তাহলে x অক্ষ বরাবর সরণ হলো v নট t আর y অক্ষ বরাবর সরণ কি হাফ জি টি স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা এই যে একটা সমীকরণ, এই যে সমীকরণ এইটা কি ছিল x = v নট t, এখান থেকে যদি আমরা t এর মান বের করি তাহলে t সমান কত হয় x/v নট। তো দেখো হাফ জি x/v নট এটা কি স্কয়ার, তাহলে কি হলো হাফ জি x স্কয়ার বাই v নট স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা তাহলে y = এই মানটা আমরা পেলাম। এই যে y = হাফ জি v নট স্কয়ার বাই x স্কয়ার এটাও একটা পরাবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা তোমরা এইটা যে একটা পরাবৃত্তের সমীকরণ, এটা তোমরা ম্যাথমেটিক্সে তোমরা জানছো। পরাবৃত্তের সমীকরণ কি, পরাবৃত্তের সমীকরণ হলো y x স্কয়ার = 4ay অথবা y স্কয়ার = 4ax, এগুলো কি পরাবৃত্তের সমীকরণ। এখান থেকে এই কাঠামোতে আসা যায়। তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আর আগে যে আমরা পেয়েছি সেটা আগে পেয়েছিলাম কি, আগে y = ax + bx স্কয়ার, ax + bx স্কয়ার, এটাও একটা পরাবৃত্তের সমীকরণ। তো শিক্ষার্থীরা তোমরা এইভাবে এই অঙ্ক করবা আর এই সূত্রগুলো এইভাবে প্রতিপাদন করবা। যদি অনুভূমিকের সাথে নিক্ষেপ করে তাহলে অনুভূমিক উপাংশ হয় এটা, উলম্ব উপাংশ বেগের থাকে না। আর x অক্ষ বরাবর সরণ হয় v নট, x = v নট t, y অক্ষ বরাবর সরণ হয় এত এবং মূল যে সমীকরণটা সেটা হয় এত। এই সমীকরণটা দিয়েও আমরা অনেক অঙ্ক সমাধান করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা কোথায় বোঝো নাই কি বোঝো নাই তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই প্রাস সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব।